এবার আমার কথা বা আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, আর ক্যামেরায় ছবি আটকে যাচ্ছে? মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ, আটকে আটকে আসছে। যাই হোক, মাঝে মাঝে ক্যামেরাটাকে অফ করে দিবে, অফ করে দিয়ে অন করো, দেখো হয় কি না। যাই হোক, আজকের আমরা আলোচনা করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ এই রচনাংশ বা পাঠ্যাংশ। আর গত ক্লাসে যেহেতু এই চন্দ্রনাথ রচনাংশের ওপরে সামগ্রিক একটা আলোচনা হয়েছে, আজকের বাকি অংশ আলোচনা করব। চন্দ্রনাথ গল্পটা সবাই পড়ে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, কেউ বাকি আছো পড়তে বা কারোর পড়া হয়নি? পড়ে নিয়েছো হ্যাঁ সবাই? স্যার, আমি মানে গল্পটা রিডিং দিয়েছিলাম, কিন্তু যে আগের দিন ক্লাস করতে পারিনি তো, মানে না, একটু ওইটাই প্রবলেম বলছি, ছিল সেই জন্য। গল্পটা বই থেকে তো দেখেছো একবার, পড়ে নিয়েছো তো, সেটাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলেই হবে। চন্দ্রনাথ গল্পে যে তিনটি প্রধান চরিত্র আছে তাদের মধ্যে দুজনকে ছাড়িয়ে উঠেছে বা ছাপিয়ে উঠেছে চন্দ্রনাথ। আলোচনা করেছিলাম যে চন্দ্রনাথ গল্পে যেহেতু চন্দ্রনাথ মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র, তাই তাকে কেন্দ্র করেই গল্পের নামকরণ। গল্পের শিরোনাম যেহেতু চন্দ্রনাথের নামে, তাই চন্দ্রনাথকে আমরা মুখ্য বা প্রধান চরিত্র ধরতে পারি। তবে চন্দ্রনাথের সাথে সাথে তার আর দুই সহপাঠী, দুইজন বন্ধু, হিরু আর নরেশ তথা নরু, তারাও কিন্তু সমানভাবে সক্রিয়। তবে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে চন্দ্রনাথ। আমাদের গল্পকথক নরেশ, যার ডাকনাম নরু, সে স্কুল জীবনের অনেকগুলো বছর পর স্মৃতিচারণার মাধ্যমে তার স্কুলের কথা, তার স্কুল জীবনের কথা, তার সহপাঠীদের কথা মনে করছেন। এবং তার সেই স্মৃতিচারণায় বা স্মৃতির পথে চন্দ্রনাথের উপস্থিতি যেমন ঘটেছে, তেমনি সেই সাথে সাথে তার আরেক সহপাঠী হিরুর উপস্থিতি ঘটেছে। আর সেই সঙ্গে স্কুলের ওই সময়কালের পরিবেশ পরিস্থিতিও উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে স্কুলের সেক্রেটারির প্রসঙ্গ, আবার হেডমাস্টার মশাই, অন্যান্য মাস্টারমশাইদের কথা, আর চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুর কথাও লক্ষ্য করা যাচ্ছে। এই চন্দ্রনাথ রচনায় লেখক স্কুলকে তুলনা করেছেন একটা আগ্নেয়গিরির সাথে। এমন একটা লাইন আছে যেটা উপমা হিসেবে এখানে টানা হয়েছে, যে আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। তো তোমরা যেহেতু ছাত্রছাত্রী, স্কুলে পড়ো, তাই তোমাদের সঙ্গে এই গল্পের অনেকখানি মিল তোমরা পাবে কোনো না কোনোভাবে। পুরোপুরি হয়তো মিল নাও পেতে পারো, কিন্তু অনেকখানি তোমরা মিল পাবে। আর তোমরা চরিত্রগুলোকে ভালোভাবে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, কারণ তোমরা এদেরই বয়সী। এবং স্কুলে যে প্রতিযোগিতা চলে, সহপাঠীদের মধ্যে যে রেষারেষি চলে, সেটা তোমরা কিন্তু ভালোই বুঝবে, কারণ তোমরা এখন ওই সময়ে দাঁড়িয়ে আছো, ওই বয়সেই দাঁড়িয়ে আছো। আর বোঝার জন্য, উপলব্ধি করার জন্য যে বয়স, সে বয়সটা তোমাদেরই বয়স। তোমরা 5-6-এ পড়ো না, 5-6-7 এই বয়সী স্টুডেন্টরা তোমাদের মতো বুঝতে বা উপলব্ধি করতে পারবে না। তোমরা তুলনায় অনেক বেশি ম্যাচিওর, তাই তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে যে রেষারেষি কাকে বলে, একে অপরকে আক্রমণ করা কাকে বলে, একে অপরকে
ছাড়িয়ে যাওয়া বা ছাপিয়ে যাওয়া কাকে বলে। এবং দেশ, হিংসা, রাগ, অভিমান এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা স্কুল, এবং সেই স্কুলের মধ্যে বিচিত্র চরিত্রের, বিচিত্র মানসিকতার সহপাঠী ভাই বোন, দাদা দিদিরা থাকে। তাহলে একটা স্কুলকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করা হয়েছে, লেখক তুলনা করেছেন স্কুলকে আগ্নেয়গিরির সঙ্গে। এবারে কে বলতে পারবে স্কুলকে তিনি আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছেন? এমন উপমা আনার কারণ কি? কেন স্কুলকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করা হয়েছে? কে বলতে পারবে? একটু চেষ্টা করো, ট্রাই। সেই সময় চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ রিফিউজ করে মানে পুরো স্কুলটা চঞ্চল হয়েছিল। না, এই নির্দিষ্ট অর্থে স্কুলকে কিন্তু আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করা হয়নি। আরও অন্য কেউ চেষ্টা করো। লাইনটা আবার দেখো বা শোনো। আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া। এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। তাহলে স্কুলকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঙ্গে বলবো, বলো। ওই যে স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা থাকে বা বিভিন্ন ধরনের স্টুডেন্টরা থাকে, তাদের মধ্যে যে রেষারেষি বা যে পড়াশোনা নিয়ে যে সমাবেশ, এই সমাবেশটাকে কি বলেছে? আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করা হলো কেন? লাইনে তো বলাই আছে আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কি থাকে, বলো। বিভিন্ন ধরনের বস্তু থাকে। বিভিন্ন ধরনের বস্তু থাকে। সেই বস্তুগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বস্তুগুলোর মধ্যে বেশিরভাগ বস্তু লেখাই আছে। বেশিরভাগ বস্তু বা অনেক বস্তু হচ্ছে প্রলয়ঙ্কর, দাহ্য। প্রলয়ঙ্কর মানে কি? ধ্বংসাত্মক। প্রলয় মানে ধ্বংস, তো প্রলয়ঙ্কর মানে ধ্বংসাত্মক, যা ধ্বংস করতে পারে। দাহ্য, দাহ্য মানে কি? জ্বলনকারী বস্তু, যা জ্বলতে থাকে। তাহলে সেই প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া? তাহলে আগ্নেয়গিরির অভ্যন্তরে, আগ্নেয়গিরির গর্ভের মধ্যেই থাকে অনেক বস্তুর মধ্যে কিছু যেগুলো প্রলয়ঙ্কর দাহ্য, যেগুলো ধ্বংসাত্মক, যেগুলো জ্বলতে থাকে দাউ দাউ করে। তার মানে যে জ্বলতে থাকে, যে ধ্বংসাত্মক, সে তো অন্যকেও জ্বালিয়ে দিতে পারে, অন্য চারদিককে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারে না। তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে, তখন আগ্নেয়গিরির গর্ভ থেকে প্রচণ্ড গতিতে বাইরে বেরিয়ে আসে কি? লাভা না ম্যাগমা? বাইরে যা বেরিয়ে আসে, বাইরে যেটা বেরিয়ে আসে, বাইরে যেটা বেরিয়ে আসে লাভা, অভ্যন্তরে যেটা থাকে ম্যাগমা। আমার আইডিয়া কম, বলো। আগ্নেয়গিরির অভ্যন্তরে যেটা থাকে লাভা বলে, আগ্নেয়গিরির অভ্যন্তরে যেটা থাকে সেটাই ম্যাগমা, তাই তো? নাকি উল্টো হলো? ওকে, তাহলে আগ্নেয়গিরির অভ্যন্তরে যে ম্যাগমা, সেই ম্যাগমার মধ্যে রয়েছে প্রলয়ঙ্কর দাহ্য বস্তু দাউ দাউ করে যেগুলো জ্বলছে। এবারে সেটা যখন বাইরে বেরিয়ে আসছে লাভা রূপে, তখন কিন্তু আশেপাশে সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তাহলে আগ্নেয়গিরির অগ্নুদ্গার, আগ্নেয়গিরির অভ্যন্তর বা গর্ভ, তার ভেতরে প্রলয়ঙ্কর দাহ্য বস্তু আর অগ্নুদ্গারের মাধ্যমে বেরিয়ে আসছে। তাহলে আগ্নেয়গিরির সাথে তুলনীয় একটা স্কুল, বিদ্যালয়। তার কারণ আগ্নেয়গিরির মধ্যে যেমন প্রলয়ঙ্কর দাহ্য বস্তু থাকে, বিদ্যালয়ের মধ্যেও থাকে প্রলয়ঙ্কর দাহ্য বস্তু। হ্যাঁ, সেই প্রলয়ঙ্কর দাহ্য বস্তুগুলো কি, কারা? আপনারাই। আপনারাই। সবাই কি শান্ত? সবাই কি চুপচাপ থাকে আমার মতো, আমার নামের মতো, আমার মতো কি সবাই? একদম না। কেউ কেউ থাকে চুপচাপ থাকে, যারা প্রলয়ঙ্কর দাহ্য নয়,
কিন্তু কিছু সংখ্যক তো থাকে প্রলয়ঙ্কর দাহ্য, থাকে না, দাপিয়ে বেড়ায় ক্লাসরুমে, 2-5 জন থাকে। যখন মিস থাকে না বা স্যার থাকে না, তখন ওটা বেঞ্চের ওপরে উঠে দৌড়ঝাঁপ, হুটোপুটি, একে ঠেলাঠেলি, তাকে তার চুল ধরে টানে, তাকে মেরে দিয়ে দৌড়ে পালায়, কত কথা ডিস্টার্ব করে, এই রকম ধরনের কিছু তো থাকেই। ওইগুলোই হচ্ছে প্রলয়ঙ্কর দাহ্য বস্তু। আর এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, তাহলে পুরো স্কুলটার মধ্যে যে সংখ্যক প্রলয়ঙ্কর দাহ্য বস্তু রয়েছে তারা আসলে কারা? সেই সব ছাত্রছাত্রী যারা প্রচণ্ড হয়ে ওঠে, যারা ভয়ঙ্কর হয়ে ওঠে, যারা চঞ্চল হয়ে ওঠে, যারা আঘাত করে, যারা অসুবিধার সৃষ্টি করে, যারা একটু দুরন্ত। অনেকেই চুপচাপ শান্ত, একেবারে গোবেচারা মাটির মানুষ। তাহলে বোঝা গেল যে স্কুলকে কেন আগ্নেয়গিরির সাথে তুলনা করা হয়েছে। তার কারণ আগ্নেয়গিরির অভ্যন্তরে যেমনভাবে বহু বস্তু থাকে, তেমনি স্কুলের মধ্যেও বহু বস্তু থাকে। বস্তু বলতে বস্তু নয়, এখানে ছাত্রছাত্রীকে তুলনা করা হয়েছে। আবার আগ্নেয়গিরির অভ্যন্তরে যেমনভাবে প্রলয়ঙ্কর দাহ্য বস্তু থাকে, স্কুলের ভেতরেও প্রলয়ঙ্কর থাকে। এই যেমন এই যে স্কুলটা, মানে চন্দ্রনাথ গল্পে যে স্কুলটার কথা বলা হয়েছে, এই স্কুলে যে 3টে ছাত্র, সেই 3টে ছাত্রের মধ্যে প্রলয়ঙ্কর দাহ্য বলতে আমরা কাকে উল্লেখ করব, কাকে ধরব? কে সে? চন্দ্রনাথ। বাকি হিরু, বড় লোকের বাড়ির ছেলে, কিন্তু অহংকারী নয়, আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করতে জানে না বা করেনি, সহ্য করার ক্ষমতা প্রচুর, তার মধ্যে সৌজন্যতা আছে, শিষ্টাচার আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, আন্তরিকতা আছে, তো চুপচাপ শান্ত। তো সে তো ওই প্রলয়ঙ্কর দাহ্য বস্তুর মতো না। তুলনায় তার থেকে নরু একটু হয়তো বেশি, কিন্তু অতখানি প্রলয়ঙ্কর দাহ্য বস্তু নয়। কার মতো না? চন্দ্রনাথের মতো। এখানে একদিকে চন্দ্রনাথ, ঠিক চন্দ্রনাথ যতটা দুরন্ত, চন্দ্রনাথ যেরকম চরিত্রের, তার ঠিক বিপরীত চরিত্রের হিরু। আর দুটো চরিত্রের মাঝে দাঁড়িয়ে আছে নরু। নরু কী করছে না, দুটো চরিত্রের মাঝে দাঁড়িয়ে তাদের মধ্যে মধ্যস্থতা করছে। কিন্তু এই 3টে চরিত্রের মধ্যে চন্দ্রনাথ যেন প্রলয়ঙ্কর দাহ্য বস্তুর সঙ্গে তুলনীয়। আর শুধু কি চন্দ্রনাথ, নিশ্চয়ই একটা স্কুলে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে, বিভিন্ন মানসিকতার, বিভিন্ন চরিত্রের। তাদের মধ্যে চন্দ্রনাথের মতো এতটা দুরন্ত না হলেও হয়তো চন্দ্রনাথের কাছাকাছি কেউ না কেউ থাকতে পারে, একটু ডানপিটে স্বভাবের, একটু একরোখা, একটু জেদি, একটু মারকুটে, একটু বেপরোয়া, দুরন্ত, এরকম ধরনের ছেলে বলে তো থাকেই। শুধু ছেলেরা যে থাকে তা নয়, মেয়েরাও থাকে। এরকম কিছু ছেলে যেমন দাদাগিরি দেখায়, তো তোমরা মেয়েরা তেমনি দিদিগিরি দেখাও, দিদিগিরিকেও দাদাগিরি বলে, তো থাকেই তো। তাহলে থাকে, কিন্তু এত বড় স্কুল মাত্র কি 3টে ছাত্রকে নিয়ে? না, এখানে নরু মানে গল্পকথকের স্মৃতিচারণায় তার সাথে সাথে আরও 2জন ছাত্রের কথা এসছে। কারণ হিরুর সাথে আর চন্দ্রনাথের সাথেই সবথেকে বেশি বন্ধুত্ব নরেশের তথা নরুর। যাই হোক, এই গল্পে আমরা চন্দ্রনাথকে দেখছি। চন্দ্রনাথ এমন এক চরিত্রের, যে চরিত্রটাকে তুলনা করা হয়েছে কোন নক্ষত্রমণ্ডলীর সাথে? বলো। কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর সাথে। কালপুরুষ নক্ষত্রমণ্ডলী প্রধানত কোন ঋতুতে রাতের আকাশে দেখা যায়? শীতকাল, বসন্তকাল। শীতকাল আর বসন্তকালে রাতের আকাশে দেখা যায় এই কালপুরুষ নক্ষত্র, যাকে একটা কাল্পনিক রেখা দিয়ে জুড়ে দিলে কীরকম লাগে দেখতে? শিকারী মানুষের মতো, যার কোমর থেকে একটা তলোয়ার ঝুলছে, নাকি? হ্যাঁ, শিকারী মানুষের মতো দেখতে লাগে। তার মানে কালপুরুষ নক্ষত্র, তার যেমন একটা শিকারী মানুষের মতো একটা বলিষ্ঠকায় চেহারা,
একটা দৃপ্ততা, একটা দৃঢ়তা, তার মধ্যে নম্রতা, তার মধ্যে স্নিগ্ধতা সেই অর্থে নেই, বরং একটা তেজ, একটা জ্যোতি, একটা তেজ, একটা দৃঢ়তা প্রকাশ পায়। ঠিক তেমনিভাবে এই কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে চন্দ্রনাথের, তার কারণ চন্দ্রনাথের মধ্যে এরকমভাবে দৃঢ়তা প্রকাশ পায়। চন্দ্রনাথের শারীরিক যে গঠন, সেই গঠনের মধ্যে যেমন দৃঢ়তা বলিষ্ঠতা রয়েছে, তেমনি তার চরিত্রের মধ্যেও সেই দৃঢ়তা বা বলিষ্ঠতা বা জেদি মানসিকতা বা একগুঁয়ে স্বভাবটা রয়েছে। তবে চন্দ্রনাথকে আমি গত আলোচনায় চন্দ্রনাথকে বলেছিলাম যে চন্দ্রনাথের প্রতি অবিচার হয়েছে, চন্দ্রনাথের সঙ্গে স্কুল ভালো ব্যবহার করেনি, চন্দ্রনাথের যে স্থানটা প্রাপ্য ছিল, পাওয়া উচিত ছিল, সেই স্থানটা তাকে দেওয়া হয়নি, মানে তার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। কিন্তু আবার এটা এইভাবেও বলা যেতে পারে যে চন্দ্রনাথ হিরুকে তার খাতা থেকে 3টে অঙ্ক দেখে কষতে দিয়েছিল, মানে দেখিয়েছিল। এখান থেকে আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, হিরু অঙ্কতে তার থেকে পিছিয়ে আছে। কিন্তু আবার এটাও ঠিক যে একটা ছাত্র, সে প্রথম হওয়া ছাত্রকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজেকে কি প্রস্তুত করতে পারে না বা তৈরি করতে পারে না? সে যদি নিজের চেষ্টায় গোপনে, এক অর্থে গোপনে, চুপিসারে সে যদি নিজের চেষ্টায় প্রথম হওয়া ছাত্র বা ছাত্রীকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে, প্রস্তুত করে, অন্য কেউ সেটা না জানে, আর তারপরে যদি সে ছাড়িয়ে যায়, স্কুলের রেজাল্টের পরে দেখা গেল, ফলাফলের পরে দেখা গেল প্রথম হওয়া ছাত্রকে বা ছাত্রীকে ছাড়িয়ে গেছে তার থেকে পিছিয়ে থাকা ছাত্র বা ছাত্রী, তাহলে প্রথম হওয়া ছাত্র বা ছাত্রী সবসময় কিন্তু মন থেকে মেনে নিতে পারে না, কারণ তার কাছে সেটা অপ্রত্যাশিত। সে ভাবতেই পারেনি যে তার থেকে এত পিছিয়ে থাকা কোনো স্টুডেন্ট তাকে ছাড়িয়ে যেতে পারে। হয়তোবা তার নিজের উপরে অনেক বেশি বিশ্বাস ছিল, যাকে বলা যায় যে কনফিডেন্স শুধু নয়, ওভার কনফিডেন্স। অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু পতনেরও কারণ, এটা তো জানো নাকি? আত্মবিশ্বাস প্রত্যেকের থাকা উচিত, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসলে কি হয় না, নিজের যে ঘাটতিগুলো, নিজের যে ত্রুটিগুলো, নিজের যে দুর্বলতাগুলো, সেগুলো কিন্তু অনেক সময় চোখে পড়ে না, আর সেই সুযোগটাই নেয় তার থেকে পিছিয়ে থাকা কেউ। আর যখনই নিয়ে তাকে টপকে যায়, তখন ওই প্রথম হয়ে থাকা, বরাবর প্রথম হয়ে আসা ওই ছেলেটা বা মেয়েটা কিন্তু ব্যাপারটাকে ভালো চোখে নিতে পারে না, ভালো মনে গ্রহণ করতে পারে না। তখন এটাই ভাবে যে না, সেকেন্ড হওয়াটা এটা কখনোই আমার পক্ষে কাম্য নয়, মানে আমার কাছে কাম্য নয়, বরং যে ফার্স্ট হয়েছে সে কোনো না কোনোভাবে ছল চাতুরি করে, অসৎ পদ বা অন্যায় পদ গ্রহণ করে বা নিয়ে সে প্রথম হয়েছে। তার মানে আমাকে ইচ্ছে করে পিছিয়ে রাখা হয়েছে, এবং সেই পিছিয়ে রাখার পেছনে শুধু যে ওই ছাত্রটার হাত তা নয়, ওই ছাত্র আরও অন্যান্যদের সহযোগিতায় আমাকে পিছিয়ে দিয়েছে, যেটা আমি মেনে নিতে পারছি না। আবার সেই ছাত্র যদি ওই স্কুলের সেক্রেটারির ভাইপো হয়, বা কোনো ক্ষমতাবান, কোনো অর্থবান, সমাজে প্রভাব প্রতিপত্তি রয়েছে এমন কারোর রিলেটিভ হয়, ছেলে হোক বা আত্মীয় কেউ হয়, তখন কিন্তু ব্যাপারটা ভালো চোখে নিতে পারে না। এখন ঘটনা হচ্ছে যে চন্দ্রনাথ কি করে জানলো যে হিরুকে প্রথম করা হয়েছে ইচ্ছে করে, তার কাকা সেক্রেটারি বলেই প্রথম করে দিয়েছে? সেটা তো নাও হতে পারে। 3টে অঙ্ক কোষে, মানে হিরু 3টে অঙ্ক চন্দ্রনাথের খাতা থেকে দেখে কষেছে, এটা চন্দ্রনাথ বলতে পারে, কারণ চন্দ্রনাথ তখন সেটাকে চাক্ষুষ করেছে, নিজে তার সাক্ষী। কিন্তু স্কুলের মাস্টারমশাই, যিনি তার প্রাইভেট টিউটর, তিনি যে হিরুকে কোশ্চেন দেখিয়েছেন
এটা চন্দ্রনাথ কী করে জানলো? হিরুকে এসে বলেছিল? কোথাও লেখা আছে গল্পে? বলো। না। তাহলে জানলো কী করে? জানলো কী করে? তাহলে হয়তো সে কী করেছে, এটাকে একটা আইডিয়া করেছে, ভেবে নিয়েছে। নিজে একটা ভেবে নিয়েছে যে এটা হতে পারে। ওই ছেলের প্রতিভা আমি তো জানি, এই ছেলের ক্ষমতা আমি জানি, আমি বরাবর প্রথম হয়ে আসছি, ওই ছেলে প্রথম হতেই পারে না। তাহলে সে হয়তো ভেবে নিয়েছে যে যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছে বাড়িতে পড়ে, তাই কোশ্চেন উনি দেখিয়ে দিয়েছেন। আর কোশ্চেন যদি দেখিয়ে দেন, তাহলে কি অঙ্কগুলো উনি বাড়িতে কষিয়ে দেননি? উনি নিশ্চয়ই বাড়িতে ওই অঙ্কগুলো ওকে কষিয়েছে। কষা সত্ত্বেও বাড়ি থেকে এসে ভুলে গেছিল, তাই আমি ওকে হেল্প করেছি। তাহলে হেল্প করাটা, সাহায্য করাটা, 3টে অঙ্ক দেখানোটা, এটা আমরা মানতে পারি কারণ চন্দ্রনাথ দেখিয়েছে। কিন্তু স্কুলের মাস্টারমশাই অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়া সত্ত্বেও প্রাইভেট টিউটার হয়েছিলেন, তাই তাকে কোশ্চেন দেখিয়েছে, এটা গল্পের কোথাও লেখা নেই। এটা নাও হতে পারে। আবার প্রশ্নপত্র দেখানোর পরে, অঙ্ক কষে দেওয়ার পরেও যখন উত্তরপত্র মূল্যায়ন করছেন মাস্টারমশাই, তখন কি বলেছিল চন্দ্রনাথ? সেই সম্পর্কে কি বলেছে? যে হিরু হ্যাঁ অঙ্ক ভুল করেছে, সেই ভুল অঙ্কগুলোকেও ঠিক করে দিয়ে নাম্বার দিয়েছে, তার মানে বেশি নাম্বার দিয়েছে। তার মানে এখানে নিরপেক্ষতা বজায় রাখেননি মাস্টারমশাই, তার মানে মাস্টারমশাইদের উপরে একটা দোষ চাপিয়ে দিয়েছে। তাহলে দোষ যে চাপালো, সেটা কি তার কাছে প্রমাণ ছিল চন্দ্রনাথের কাছে? বলো। প্রমাণ কি করে থাকবে? হিরু কি এসে বলবে ঢাক পিটিয়ে, আমার খাতায় অনেক অঙ্ক ভুল হয়েছিল, আমার বাড়ির মাস্টারমশাই আমার অঙ্ক খাতাতে অঙ্কগুলো ঠিক করে দিয়েছে, নাম্বার বেশি দিয়েছে? কি মনে হয় হিরু এসে বলবে? হিরুর মতো ছেলে যদি অসৎ উপায় নেয়, তাহলে সে এসে কিন্তু বলবে? আমার তো মনে হয় না বলবে। না। তাহলে চন্দ্রনাথ কি করে জানলো? না। চন্দ্রনাথ যে একটু ঔদ্ধত্য দেখিয়েছে, একটু না ভালো ঔদ্ধত্য দেখিয়েছে, এবং তার অহংকার, নিজের উপরে ওই আত্মবিশ্বাসের কারণে অহংকার, নিজের উপরে আত্মবিশ্বাসী সে, যে আমি বরাবর প্রথম হয়ে আসি, তার মানে আমাকে কেউ টপকাতে পারবে না, আমি ফার্স্ট হব। তো সেই জায়গা থেকে এতটা অহংকারী হয়ে গেছে, এতটা দাম্ভিক হয়ে গেছে, মাস্টারমশাইয়ের সঙ্গে যে ধরনের আচরণ করেছে, হেডমাস্টারমশাইয়ের সঙ্গে, এই ধরনের আচরণ ছাত্রছাত্রী হয়ে করা উচিত নয়। একটা সীমা থাকা উচিত। মাস্টারমশাই যদি ভুলও করেন, তাও তো ছাত্র না, ছাত্রছাত্রী, শিষ্য শিষ্যা, তো গুরুর প্রতি একটা সম্ভ্রম বজায় থাকবে, একটা সৌজন্যতা, শিষ্টাচার, একটা নম্রতা বজায় থাকবে। নম্র হয়ে, ভদ্র হয়ে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায়, বা অন্যায়টাকে চোখের সামনে তুলে ধরা যায়। এত বড় আঘাত, এটা কিন্তু ছাত্রছাত্রী হয়ে করা চায় না। কি বলেছিল মাস্টারমশাইকে, হেডমাস্টারমশাইকে? কি অবস্থা! এত বড় কথা, কত বড় স্পর্ধা হলে, কত বড় ঔদ্ধত্য হলে এই রকম ধরনের কথা বলতো। গুরু দক্ষিণার যুগ আর নেই, স্কুলের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দিয়ে এসছে। প্রত্যেক মাসে একটা মাইনা দিতে হয় স্কুলকে, ও আরও ওইসব মাইনা তো মিটিয়ে দিয়েছে, আরও বাড়তি মাইনা দিয়ে এসছে। কত মাসের? 2-3 মাসের মাইনা বেশি দিয়ে এসছে, দিয়ে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এটা ঔদ্ধত্য, এটা মানে অতিরিক্ত স্পর্ধা বলা চলে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে পথ সে নিয়েছে, সেই পথটা কখনোই একজন ছাত্র হিসেবে ছাত্রের কাছ থেকে তো কাম্য নয়। তারপরে হিরু এসেছিল চন্দ্রনাথের কাছে, চন্দ্রনাথকে বলে পাঠিয়েছিল, মানে তার কাকা হয়তো হিরুকে দিয়েই বলে পাঠিয়েছিল যে তার জন্য একটা স্পেশাল প্রাইজের ব্যবস্থা করেছে। চন্দ্রনাথ মনে মনে ভাবতেই পারে যে আমার মুখ বন্ধ করার জন্য স্পেশাল প্রাইজের ব্যবস্থা, এটা ঠিক আছে, এটা আমার আত্মমর্যাদায় আঘাত করে, তার জন্য সে ফিরিয়ে দিয়েছে। কিন্তু হিরুর দিক থেকে আমার মনে হয় না চন্দ্রনাথকে আঘাত করা হয়েছে, মানে হিরু তার বন্ধুকে আঘাত করার জন্যই এসে স্পেশাল প্রাইজের কথা বলেছে, সেটা মনে হয় না। হিরু হয়তো না, হিরুর সরল মনেই বলেছে। হিরু তার বন্ধুকে হয়তো
বিষণ্ণ মনে মন খারাপ নিয়ে দেখতে চায়নি, তার জন্যই বলেছে। কিন্তু উল্টে এক অর্থে সে আঘাত পেয়েছে। কাকাকে বলা মানে এক অর্থে হিরুকেই বলা, হিরুকে দিয়েই বলালো না যে তোমার কাকাকে, তোর কাকাকে গিয়ে বল, কি বলতে বললো? ধন্যবাদ। ধন্যবাদ। তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম। একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ আমি করতে পারবো না। তাহলে এগুলো স্পর্ধা। তবে এটাও ঠিক, যদি তার প্রতি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের সে প্রতিবাদ করেছে, এটা ঠিক কথা। কিন্তু অন্যায় যে তার প্রতি করা হয়েছে সেটা আমরা কতখানি সত্য, সেই অন্যায়টা আদৌ করা হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের মনে কখনো কখনো আবার সন্দেহ জাগবে, যদি আমরা গল্প নিয়ে একটু ভাবি। যদি হিরু চন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা না রাখত, বুঝলাম চন্দ্রনাথকে হিরু সাহায্য নিয়েই তাকে ছাড়িয়ে গেছে। কিন্তু হিরুর মধ্যে যদি প্রতিভা না থাকে, যদি তার মধ্যে ক্ষমতা না থাকে, তাহলে সেই হিরু পরবর্তীতে ইউনিভার্সিটির পরীক্ষাতে এত ভালো রেজাল্ট করলো কী করে? যেখানে অন্যান্যরা খারাপ রেজাল্ট করেছে, সেখানে হিরু এত ভালো রেজাল্ট করলো, যে ভালো রেজাল্টের কারণে সে স্কলারশিপও পেল। নাকি আমরা এটা ধরে নেব যে হিরুর কাকা যেহেতু ওখানকার ক্ষমতাবান, হিরুর কাকা যেহেতু ওই অঞ্চলে অর্থবান শৌখিন মানুষ এবং বড় বড় লোকের সঙ্গে তার ওঠা বসা রয়েছে, যখন হিরু স্কলারশিপ পেল তখন একটা প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল, একটা বেশ জমকালো অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানে হিরুর কাকা যাদের যাদের নিমন্ত্রণ করেছিল, সমাজের কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা, সেই অতিথিদের মধ্যে ছিলেন জনদৈক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানা দারোগা, এছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ, কায়স্থ, ভদ্রলোকজন সকলে উপস্থিত ছিলেন। তার মানে এত কিছু আয়োজন করেছে, যথেষ্ট টাকা গেছে। এবং যারা যারা নিমন্ত্রিত, তার মানে এত বেশ বিশিষ্ট ব্যক্তি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, উঁচু উঁচু পদে যারা আসীন, সেই সমস্ত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তার মানে তার বা তাদের বাড়ির যথেষ্ট স্ট্যাটাস ছিল, তো সেই মর্যাদার লোকদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তার মানে আমরা এটা যদি যুক্তির খাতিরে, তর্কের খাতিরে ধরেই নিই যে হিরুর কাকার এত টাকা ছিল, ক্ষমতা ছিল, তাই ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্টেও হিরুর কাকার হাত ছিল। হয়তো ভেতর থেকে যোগাযোগ করে হিরুকে এত ভালো নম্বর পাইয়ে দেওয়া হয়েছে এবং স্কলারশিপেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো সবটাই তো আমাদের ধরে নেওয়া, সবটাই তো আমাদের ভাবনা, এখানে তো কোথাও কোনো তথ্যই নেই। যেভাবে চন্দ্রনাথ ভাবছে, যেভাবে চন্দ্রনাথ বুঝেছে, তার মতো করেই আমরা ভাবছি, কিন্তু নাও তো হতে পারে। যে চন্দ্রনাথ হিরুর প্রতিভা নিয়ে, হিরুর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, সেই হিরুর যদি নিজের মধ্যে কোনো যোগ্যতা না থাকে, সে যদি একেবারে পিছিয়ে থাকা হয়, সে যদি চন্দ্রনাথের সঙ্গে প্রতিযোগিতায় আসতে না পারে বা তাকে যদি টেক্কা দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে সেই হিরু এত বড় স্বপ্ন কি করে দেখবে বলো তো? হিরুর কি স্বপ্ন ছিল? বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল। কি নিয়ে পড়বে? আইসিএস পাস করবে। আইসিএস এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যদি কাউকে কোয়ালিফাই করতে হয়, পাস করতে হয়, তাহলে সাধারণ মানের ছাত্রছাত্রীদের দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, সাধারণ মানের ছাত্রছাত্রী তখনই পারবে যদি নিজেদেরকে অসাধারণ হিসেবে তৈরি করতে পারে। তো তার মধ্যে যদি কিছু না থাকে, তাহলে সে এত বড় স্বপ্ন দেখবেই বা কেন? নিশ্চয়ই তার মধ্যে কিছুটা ছিল। সবথেকে বড় কথা, হিরুর মধ্যে যে গুণগুলো ছিল, সেই গুণগুলোর মধ্যে আমরা দেখি
এত বড় লোকের বাড়ির ছেলে হওয়ার সত্ত্বেও, ভাইপো হওয়ার সত্ত্বেও তার মধ্যে মেধা তো ছিলই, মেধা না থাকলে হতে পারে না, সৌজন্যতাবোধ বা শিষ্টাচার ছিল, বন্ধুর প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল। এমনকি যখন বন্ধু চন্দ্রনাথ তাকে চিঠি লিখে অপমান করলো, ব্যঙ্গ করলো, বিদ্রূপ করলো, এক অর্থে আঘাত করলো, চন্দ্রনাথের বাড়িতে এসেছিল হিরু নিমন্ত্রণ করার জন্য, প্রীতিভোজে নিমন্ত্রণ করার জন্য। এসে কি শুনলো? চন্দ্রনাথ চলে যাচ্ছে। চন্দ্রনাথ চলে যাচ্ছে, প্রীতিভোজের দিন উপস্থিত হতে পারবে না। কিন্তু যাওয়ার আগে চন্দ্রনাথ একটা চিঠি লিখে দিয়ে গেছে। চিঠিটা আমি পড়ছি, কি লিখেছে চিঠিতে দেখো। চিঠিতে লিখেছে, প্রিয় বরেশু, তো প্রিয় বরেশু কেটে তারপরে লিখেছে প্রীতিভাজনেশু। আজই আমার যাত্রার দিন, মানে যেদিন হিরুর বাড়িতে প্রীতিভোজের নিমন্ত্রণ ছিল, আয়োজন করা হয়েছে, সেই দিনই তার যাত্রার দিন। সুতরাং থাকিবার উপায় নেই, আমাকে মার্জনা করিও। ভালো কথা, বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে পারছে না, বন্ধুর বাড়িতে আসতে পারছে না, তার জন্য মার্জনা চাইছে। তোমার সফলতায় আনন্দ প্রকাশ করছি। কিন্তু এই যে আনন্দ প্রকাশ করছে বলছে চিঠিতে, কিন্তু আসলে কি মন থেকে বলছে কি মনে হয়? না। না না না, মন থেকে বলছে না। কারণ মন থেকে বললে তারপরের কথাগুলো বলতো না। কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এ উৎসবটা না করিলেই পারিতে। আরে কেন 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 উৎসব করবে না? স্কলারশিপ তো সবাই পায় না। স্কলারশিপ পেয়েছে মানে কি সাফল্যের পথে একটা বড় সাকসেস, অ্যাচিভমেন্ট, প্রাপ্তি। তো কেনই বা উৎসব করবে না? কেনই বা সেই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেবে না? আমরাও তো অনেক সময় ভাগ করে নিই। একটা বড় সাফল্য পেলে তখনও যেমন ভাগ করি, ছোটোখাটো সাফল্যগুলো হ্যাঁ সারা দুনিয়ার সঙ্গে ভাগ করতে না পারলেও আমরা তো আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভাগ করি, তাই না? আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ছোট্ট একটা লাভ, প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, সাকসেস আমরা কী করি? সারা দুনিয়ার সঙ্গে ভাগ করে নিই, করি না? ছোটো একটা কিছু তৈরি করলাম, ক্রিয়েটিভ কিছু একটা হলো, সাথে সাথে আমরা ফেসবুকে পোস্ট করে দিলাম। কত কমেন্ট পাই, কত প্রশংসা করে, সারা দুনিয়া দেখে। এইটা তো মানুষের সহজাত, যে ভালো একটা কিছু করলে সবার সঙ্গে তা নিয়ে ভাগ করব, সবার সঙ্গে ভাগ করে নিলে আনন্দটা আরও বেশি পাবো, এটা তো স্বাভাবিক। তাহলে যদি প্রীতিভোজের অনুষ্ঠান করে থাকে, তার বাড়িতে পয়সা আছে, অনুষ্ঠানের আয়োজন করেছে, লোকজনকে ডেকেছে, স্কলারশিপ পেয়েছে, সেই আনন্দটা ভাগ করতে চেয়েছে। তা তুমি বন্ধু, তুমি সহপাঠী, তুমি কাছের, তুমি তো বন্ধু চন্দ্রনাথ হিরুর, তা তুমি তো সেই আনন্দে সামিল হও। সামিল হতে না পারছো, চলে যাচ্ছ, ভালো কথা। তো তুমি এমনভাবে পত্রটা লিখলে, যে পত্রে তুমি বলছো যে তোমার সফলতায় আমি আনন্দ পেয়েছি, কিন্তু তার পরেক্ষণে যা বলছো তাতে তো তোমার মনে হচ্ছে না তুমি আনন্দ পেয়েছো, বরং তোমার মধ্যে আমি জেলাসি দেখছি। হ্যাঁ, ঈর্ষা কাতর, তুমি ঈর্ষা কাতর বলেই তুমি এইভাবে আমাকে আঘাত করছো, অপমান করছো, বলছো উৎসবটা না করলেই পারতে। কেন না? স্কলারশিপটা কী এমন বড় জিনিস? তার মানে কি স্কলারশিপ আর যেন কেউ পায় না? কত লোকই তো স্কলারশিপ পায়। তো তুমি স্কলারশিপ পেয়েছো বলেই এরকমভাবে ঢাকঢোল পিটিয়ে উৎসবের আয়োজন করতে হবে? এটা না করলেই পারতে, ভালোবাসা জানিও। তার মানে চিঠির মধ্যেও তো উদ্ধত্ত প্রকাশ পেয়েছে, চিঠির মধ্যে আন্তরিকতা কোথাও লক্ষ্য করা যায়নি। ইতি চন্দ্রনাথ। তাহলে এই চিঠিটা হিরু পেয়েছে, মানে হিরুর কাছে আসার পরে এই চিঠিটাকে হিরু কিন্তু ছিঁড়ে ফেলে দিতে পারত। এই চিঠি হিরু কিন্তু নাও রাখতে পারত, কিন্তু বন্ধুর শেষ স্মৃতিচিহ্ন হিসেবে আগলে রেখেছে, যত্ন করে রেখেছে। কারণ চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। কে ফিরিয়ে দিল চিঠিখানা? নরেশকে দেখতে দিয়েছিল। হিরু বলিল, চিঠিখানা রেখে দিলাম আমি, থাক, এইটা আমার কাছে তার স্মৃতিচিহ্ন। দেখো, এই তো বন্ধু। একজন বন্ধু অপমান করছে, একজন বন্ধু সেই অপমানটাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করছে, আগলে রেখে দিচ্ছে। তার মানে হিরুর মধ্যে কোনো ঔদ্ধত্য, অহংকার, দাম্ভিকতা
এগুলো কিন্তু প্রকাশ পেতে আমরা দেখছি না, চন্দ্রনাথের মধ্যে বরং প্রকাশ পাচ্ছে। আবার এটাও ঠিক যে চন্দ্রনাথের মধ্যে একটা দৃঢ়তা প্রকাশকে পাচ্ছে, চন্দ্রনাথের মধ্যে একটা জেদ প্রকাশ পাচ্ছে, দাম্ভিকতা প্রকাশ পাচ্ছে। ও বড়দেরকে, গুরুজনদেরকে সম্মান না করে অসম্মানই করে গেছে। নিজের দাদার সঙ্গে যে ধরনের আচরণ করেছে সেটাও হয়তো কাম্য নয়। দাদাকে সে অন্যভাবে বোঝাতে পারত, দাদা তার থেকে কত বড়, সম্মানীয়, তো সেই ব্যক্তিকে এমনভাবে আঘাত করেছে, এমনকি শুধু আঘাত তো করেনি, পুরো সংসারটাকে একবারে তছনছ করে দিয়েছে। তাদের বাবা মা ছিল না, দাদাই ছিল চন্দ্রনাথের অভিভাবক, বৌদি অভিভাবিকা, কিন্তু সেই দাদা বৌদি মানে সেই অভিভাবক অভিভাবিকাদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে ওই বয়সে। সাধারণত একটা বয়সের পরে মানুষ আলাদা হয়। চন্দ্রনাথ তখন তো স্কুলে এই বয়সে আলাদা হয়ে গেছে। এটা কিন্তু সময়ের আগে, বয়সের অনেক আগে ঔদ্ধত্যের চরম প্রকাশ। যাই হোক, বিপরীত মেরুতে অবস্থিত দুটো চরিত্র, এই দুটো চরিত্রের মধ্যে হিরু নিজেকে শেষ পর্যন্ত কি করলো না, একটা বড় জায়গাতে প্রতিষ্ঠিত করতে পারবে আমাদের বিশ্বাস, পারলো। কিন্তু চন্দ্রনাথ তার জেদ নিয়ে, তার দাম্ভিকতা নিয়ে, তার ঔদ্ধত্য নিয়ে, চন্দ্রনাথ তার দৃঢ়তা নিয়ে, অনমনীয় মনোবল বা মানসিকতা নিয়ে, নিজের ওপরে আত্মবিশ্বাস নিয়ে কি করলো, একটা অনিশ্চয়তার পথে কোথায় চলে গেল কেউ খোঁজই পেল না। তবে আবার এটাও ঠিক, এই ধরনের মানুষের থেকে সমাজে উপকার অনেক বেশি হয়। যখন রাত বিরাতে মানুষ বিপদে পড়ে, অসহায় হয়ে পড়ে, যখন কারোর সাহায্য দরকার, তখন হিরুদের মতো ছেলেদের কাছ থেকে সাহায্য খুব বেশি পাওয়া যায় না। হিরুদের মতো ছেলেরা কি করে? হিরুদের মতো ছেলেরা পড়াশোনা করে, বড় চাকরি করে, আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে সুখে থাকে, অনেক অর্থ, অনেক সম্মান কামায়, সম্মান লাভ করে, অনেক অর্থ কামায়, অর্থ উপার্জন করে, অনেক সম্মান, কিন্তু সেই সম্মান, সেই অর্থ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু এই চন্দ্রনাথের মতো ছেলেরা কি করে? নিজেদের ভবিষ্যতের কথা ভাবে না, বরং তাদের জেদ দিয়ে, তাদের দৃঢ় মানসিকতা দিয়ে কি করে না, বিপদে পড়া মানুষের পাশে থাকে। এই প্রসঙ্গে আমি আলোচনা করি। বর্ণপরিচয় পড়েছ? হ্যাঁ স্যার। কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয়ের দুটো ভাগ আছে জানো? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। হ্যাঁ স্যার। দুটো ভাগের মধ্যে দ্বিতীয় ভাগে ওই যে ছোট ছোট গল্প থাকতো বর্ণপরিচয়ের শেষের দিকে, সেখানে হ্যাঁ স্যার পড়ছিলাম। গোপাল আর এই গল্পটা ছিল। গোপাল আর আরেকজনের গল্প ছিল। গোপাল আর কি, রাখাল। গোপাল আর রাখাল দুইজন সহপাঠী। গোপাল সুবোধ ছেলে, বাবা মায়ের বাধ্য, সময় মতো স্কুলে যেত, পড়াশোনা করতো, আবার সময় মতো বাড়ি ফিরতো, হাত পা ধুয়ে পড়তে বসতো, বাবা মায়ের কথা শুনতো, বাধ্য ছাত্র। আর রাখাল সময় মতো স্কুলে যেত না, স্কুলে যাওয়ার পথে, স্কুলে না গিয়ে কী করতো, গাছতলায় অন্যান্যদের সঙ্গে খেলা করত। কিন্তু এই গোপাল আর রাখালের গল্পের প্রসঙ্গ টেনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে গোপালের মতো ছেলেরা বড় হয়ে তারা ভালো চাকরি পায়, প্রতিষ্ঠিত হয়, কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়। বিপদে আপদে, মানুষের বিপদে আপদে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে না। কারা ঝাঁপিয়ে পড়ে না? এই রাখালের মতো বালকেরা, যারা ছন্ন ছাড়া হয়ে যায়। এ আমাদের মতো মানুষের চোখে যারা ছন্ন ছাড়া। ক্লাস 8 একটা কবিতা ছিল না অচিন্ত কুমার সেনগুপ্তের, ছন্ন ছাড়া? একটা গাছকে নিয়ে, একটা গাছের ব্যঞ্জনা ছিল রূপকধর্মী, ছন্ন ছাড়া, খুব সুন্দর কবিতা।
হ্যাঁ, সমাজের যারা তথাকথিত ভদ্র মানুষ, শিক্ষিত বলে নিজেদের পরিচয় দেয়, তাদের চোখে এই সমস্ত ছেলেপুলে কেমন ছন্ন ছাড়া। কিন্তু এই সমস্ত ছন্ন ছাড়া, এই সমস্ত বেয়ারা, এই সমস্ত জেদি একরোখা ছেলেপুলেদের দ্বারা মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়। রাত বিরাতে কখনো কেউ ডেকে ফেললে এই গোপালের মতো ছেলেরা যায় না, রাখালের মতো ছেলেরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে, পাশে দাঁড়ায়। ঠিক তেমনি চন্দ্রনাথ হয়তো ব্যক্তিগত জীবনে কতখানি প্রতিষ্ঠিত হতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু মানুষের উপকারে চন্দ্রনাথের মতো ছেলেরাই গিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু হিরুর মতো ছেলেদেরকে পাওয়া যায় না। আর নরেশ নরু দু নৌকায় পা দিয়ে চলার মতো, না ভালো না খারাপ, মাঝামাঝি। এখানে দু চারটে লাইন আছে, দু চারটে শব্দ আছে যেগুলো তোমাদের অসুবিধা হতে পারে, একটু আলোচনা করে দিই। যখন প্রীতিভোজের অনুষ্ঠানে মাস্টারমশাই উপস্থিত হয়েছিলেন, তো সেখানে হিরুর বন্ধুরা উপস্থিত হয়েছে। মাস্টারমশাইয়ের সঙ্গে সেই বন্ধুদের মানে তার ছাত্রদের কথাও হচ্ছে। সেখানে একটা প্রসঙ্গ এসেছিল, লাইনটা দেখো তো, একেবারে লাস্ট পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠায় আছে। মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব। মাস্টারমশাইয়ের বিশেষত্ব কি না, ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলেই সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মাস্টারমশাই একটা বিশেষত্ব আছে। স্কুলের গণ্ডির মধ্যে থাকলে মাস্টারমশাই সমস্ত ছাত্রদেরকে কি বলে সম্বোধন করতো? তুই। আর যেই স্কুলের গণ্ডি পার হয়ে তারা কলেজে চলে যেত, তারপরে যখনই দেখা হয় তখনই তাদেরকে কি বলে সম্বোধন করে? তুমি। তো মাস্টারমশাই এটা বিশেষত্ব। তো আমার বিশেষত্ব কি বলতে পারলে খুব খুশি হব। বলো 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 বলো। তোমার বিশেষত্ব? হ্যাঁ, তুই আর তুমি নিয়ে। স্যার, তুমি মেয়েদেরকে তুমি বলো, ছেলেদেরকে তুই বলো। ভেরি গুড, তাইছ, একেই বলে উপস্থিত বুদ্ধি। যাই হোক, মাস্টারমশাইয়ের সঙ্গে আমার বিশেষত্বের পুরোপুরি মিল নেই, কোথাও একটু তুই তুমি নিয়ে একটা মিল আছে। যাই হোক, তো তিনি আবার বলিলেন, তুমি পড়বে নিশ্চয়ই নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। হ্যাঁ, সাহিত্য চর্চা করা ভালো জিনিস, সাহিত্য চর্চা করতে মাস্টারমশাই বলছেন, উৎসাহিত করছেন, কিন্তু সাহিত্য চর্চা করতে করতে যদি নিজের পড়াশোনার উপরে পুরোপুরি এফেক্ট পড়ে, মানে প্রভাব পড়ে, তাহলে কিন্তু পড়াশোনাটা ক্ষতি হয়। তাই সাহিত্য চর্চা করবে, কিন্তু পড়ার সময়টাতে নয়। তবে ওটা ছেড়ো না, কারণ ওটা বড় জিনিস, খুব ভালো জিনিস, বড় জিনিস, মহৎ কাজ। তবে জেনো, এবার একটা ইংরেজি লাইন আসছে, একটা প্রভার্ব, সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড হওয়া উচিত ও বস্তু। এটার মানে কে বলতে পারবে, মানে কি? কে বলবে? নাম বলো তো। সোমদত্তা। বলো। এটার মানে হচ্ছে যেটা সকলের কাছে লজ্জাজনক, সেটা নিজের কাছে সম্মানজনক। যেটা সকলের কাছে লজ্জাজনক, সকলের কাছে লজ্জাজনক, সকলের কাছে লজ্জাজনক মানে অন্যের কাছে। অন্যের কাছে লজ্জাজনক কী করে? এখানে তো সাহিত্য চর্চা সম্পর্কেই আমি বলতে পারি, কারণ সাহিত্য চর্চার প্রসঙ্গেই বলা হয়েছে, অন্য অনেক জিনিসও হতে পারে। তো সাহিত্য চর্চাটা সকলের কাছে লজ্জাজনক কী করে হতে পারে? মানে সবাই বলতে পারে যে পড়াশোনা না করে সাহিত্য চর্চা করছে। না না, সাহিত্য চর্চা সকলের কাছে লজ্জাজনক এটা, কারণ যারা সাহিত্য চর্চা করে সেটা সবার কাছেই তো সেটা গর্বের, আনন্দের। সাহিত্য চর্চা করছে, যশ নাম অর্জন করছে, তার সাহিত্য সবাই পড়ছে, এটা তো গর্বের ব্যাপার, উৎসাহিত করবে। সাহিত্য চর্চা করাটা লজ্জার কেন অন্যের কাছে? একটু ঘুরিয়ে বলতে হবে, পুরোপুরি এরকম মানে না কিন্তু। সেম ইন ক্রাউড, আমি যদি এক একটা আলাদা আলাদা শব্দের মানে বলি, সেম মানে কি? লজ্জা। ইন ক্রাউড মানে কি?
ভিড়ের মধ্যে, সমাগমের মধ্যে, ভিড়ের মধ্যে মানে অনেকের মধ্যে। আচ্ছা, অনেকের মধ্যে যেটা লজ্জার, অনেকের মধ্যে লজ্জার মানে অন্যের কাছে লজ্জার নয় কিন্তু, ব্যাপারটা বলছি। বাট সলিটারি ব্রাইড, সলিটারি মানে কি? নিজের নিজের বা একান্ত, যেটা নিজের, যেটা নিজস্ব, যেটা মানে একা একা থাকার ব্যাপারটা হচ্ছে নির্জনতার ব্যাপার। প্রাইড মানে গর্ব। গর্বের। তো ব্যাপারটা হচ্ছে এই, ধরে নাও সাহিত্য চর্চার কথাই ভাবো। এবারে তোমাদের মধ্যে কেউ হয়তো কবিতা লিখতে পারে, কবিতা লিখতে ভালো লাগে, কবিতা খারাপ লেখে না, ভালোই লেখে। আবার কেউ ছবি আঁকতে পারে ভালোই, কেউ গান করতে পারে, কেউ নাচ, ইত্যাদি ইত্যাদি। এবারে কবিতা লেখা, গল্প লেখার কথাটাই যদি আমি ধরি, এবারে গল্প লিখতে ভালো লাগে, গল্প খারাপ লেখে না, ভালোই লেখে। কিন্তু সেই গল্প যখন, সেই কবিতা যখন আর 5 জনের কাছে প্রকাশিত হলো বা 5 জন দেখলো, তখন সবাই যখন প্রশংসা করে, বাহ দারুণ লিখেছিস, খুব ভালো হয়েছে, তখন সবার সামনে ওই অতিরিক্ত প্রশংসায় ওই ব্যক্তি মানে ওই লেখক বা লেখিকা কী হয় না, একটু লজ্জা পায়, হয় না? সবার সামনে যখন আমরা কারোর ভূয়সী প্রশংসা করি, খুব প্রশংসা করি ছোটদের, তখন কিন্তু সে একটু লজ্জা পায়। লজ্জায় তখন মুখটা দেখবে একটু রাঙা হয়ে ওঠে, বলে কী বলো না, কোথায় আমি এত ভালো লিখেছি, না না দারুণ লিখেছিস, হ্যাঁ না কী বলো না। এই যে লজ্জার ব্যাপারটা, অন্যদের কাছে লজ্জার না, যে লিখেছে তার কাছে লজ্জার, মানে সে লজ্জিত হয়, লজ্জা পায়। তো সেম ইন ক্রাউড মানে জনসমাগমের মধ্যে, অনেকের মধ্যে, ভিড়ের মাঝে, সবার মাঝে যেটা প্রকাশিত হলে সে লজ্জা পায়। কিন্তু ওই ব্যাপারটাই, ওই সাহিত্য চর্চার ব্যাপারটাই, বাট সলিটারি প্রাইড মানে একান্তে, নির্জনতায়, একা একা কী করে, ও গর্ব অনুভব করে, মনে মনে বাহ সবাই প্রশংসা করেছে, তখন কিন্তু গর্ব অনুভব করে, একা একা কিন্তু গর্বটা অনুভব করে। কিন্তু সবার সামনে যখন প্রকাশ পায়, তখন সেটা কিন্তু এটা লজ্জার ব্যাপার, মানে তার ক্ষেত্রে লজ্জার ব্যাপার, অর্থাৎ সে লজ্জা পায়। তাহলে সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড। এবারে যে লাইনটা বলছিলে সৌন্দত্যা, ওই লাইনটা আবার বলো, মানেটা ওইটাই বলো, ওই লাইনটাই বলো বাংলাটা। যেটা আমি বললাম, হুম 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 যেটা সকলের কাছে লজ্জাজনক সেটা নিজের কাছে গর্বের ব্যাপার। হ্যাঁ, তো যেটা সকলের কাছে লজ্জাজনক মানে হচ্ছে সেটা সকলের কাছে প্রকাশ পেলে সবার সামনে লজ্জা পায় সেই ব্যক্তি, নিজে যখন একান্তে থাকে, একা একা থাকে, তখন সেটা গর্বের হয়ে যায়, গর্ব অনুভব করে তার জন্য। যাই হোক, তো এখানে আরেকটা শব্দ আছে এই পৃষ্ঠার একদম উপরে, ফার্স্ট লাইনটা দেখো, সচেতন হইয়া মুখ ফিরাইয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকে আসিতেছে। এন্ডির চাদরখানি, মাস্টারমশাই গায়ে একটা চাদর ছিল, চাদরটাকে বলছে এন্ডির চাদর। এবার এন্ডির চাদর বলতে এন্ডি মানে কি? আসামের এক ধরনের তসর। আসামের এক ধরনের তসর। আসামের ওই যে গুটি পোকার তৈরি যে গুটিগুলো থেকে যে আঁশগুলো বের হয়, তো সেখান থেকে এক ধরনের তসর তৈরি করা হয়। তো সেই আসামের গুটি পোকার যেটা তসর, ওটা যেন কী যেন একটা নাম আছে, আমার মনে নেই, যে গাছ থেকে, যে গাছে সেই গুটি পোকাগুলো হয়, এরন্ড না কি যেন বলে গাছটার নাম, ওই যে এন্ডি শব্দটা এসছে না, এরন্ড নাম কি কেন গাছের নাম আছে। তো তার পাতা থেকে, তার পাতার রস খেয়ে বোধহয় ওই এগুলো পোকাগুলো হয়, এরন্ড থেকে এন্ডি কথাটা এসছে। যাই হোক, আসামের এক ধরনের তসরের চাদর, একটু বেশ শৌখিন হয়, দামি হয়, শৌখিন হয়, সেখান থেকে এন্ডির চাদর কথা এসছে। এর আগে একটা লাইন আছে, আগের পৃষ্ঠা উল্টে দেখো, আগের পৃষ্ঠা বলতে 2টো পৃষ্ঠা উল্টে যাও, উল্টে গিয়ে দেখো, মানে এটা 83 পৃষ্ঠার কথা বলছি, 83 পৃষ্ঠার একদম উপরের দিকে আছে। চন্দ্রনাথ হাসিয়া কহিল, তুই বোধহয় রাগ করছিস। ওই যখন ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট তৈরি করছিল, তখন বলছে অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে,
একের মূল্য কমে, সকলের কমবে, দিস ইজ ম্যাথমেটিক্স। এখানে যে ম্যাথমেটিক্সের কথা বলা হয়েছে, এই ম্যাথমেটিক্স সম্পর্কে কে একটু বুঝিয়ে দিতে পারবে, কে বোঝাতে পারবে কী ধরনের ম্যাথমেটিক্সের কথা বলা হয়েছে? আমি একটু অঙ্কে কাঁচা, তোমরা তো জানোই, গল্প করেছিলাম দাম গল্প পড়ানোর সময়, তাই আমার মাথায় অঙ্ক ভালো ঢোকে না, এখনও ঢোকে না ঠিকঠাক। তো বলো কে পারবে এখানে কোন ধরনের অঙ্কের কথা বলা হয়েছে? স্যার প্রপোর্শন। মানে কি বাংলায় বলো, বুঝিয়ে দাও বিষয়টা কি। ইংলিশ মিডিয়ামের বাংলায় জানি না। হ্যাঁ কি বললে শব্দটা? প্রপোর্শন। বাংলা কি, কে পারবে? এটা বলে দিয়েছে নাকি, অনুপাতের আঙ্কিক নিয়ম। অনুপাতের আঙ্কিক নিয়ম সেটা কি ধরনের অঙ্ক, কি রকম হয়, উত্তর কি রকম আসে? গণিত সব বলো। দুরকম অনুপাতের অঙ্ক হচ্ছে ইস্টু দিয়েও আসে নাকি, ইস্টু দিয়ে হুম 3:4 এরকম। দিয়ে এটা কি 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 হয়? মানে তো অনুপাত। হ্যাঁ হ্যাঁ অনুপাতের অঙ্ক কি রকম ধরনের আসে, উত্তর ব্যাপারটা কি রকম? 2:3, 3:4 2:3 বা এরকম ইস্টু দিয়ে হয়, অনুপাত দিয়ে। না না স্যার আমি বলবো, মানে একটা আমি অঙ্কে খুব কাঁচা ছাত্র, তোমাদেরকে আমার মতো স্টুডেন্টকে অঙ্ক বোঝাতে হচ্ছে, ফলে আমার জায়গাতে এসে বোঝাতে হবে। তোমরা যত বেশি জানো সেই জায়গা থেকে বোঝালে আমার মাথার উপর দিয়ে যাবে। আমার মতো কাঁচা স্টুডেন্টকে বোঝাতে হচ্ছে। বলো এবার। স্যার বলবো, হুম স্যার এই অঙ্কগুলোতে দু রকমের নিয়ম থাকে, তো এটাতে মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, আবার একটা কমলে আরেকটা কমে, এইরকম সম্পর্ক থাকে। হুম 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 এই ক্ষেত্রে ওইরকম ম্যাথমেটিক্স এর কথাই বলা হয়েছে। হুম মানে ধরো 3 জন আছে, 3 জনের মধ্যে কারোর যদি বাড়ে সেই হারে আরও 2 জনের বাড়বে, 3 জনের মধ্যে কারোর যদি কমে সেই হারে আরও 2 জনের কমবে, তাই তো? হ্যাঁ সে মিশ্রণের অঙ্ক ছিল অনেক আগে, সে শুনেছিলাম, ভুলে টুলে গেছে। জলের চিনির মিশ্রণ, লবণের মিশ্রণ, এই সমস্ত ছিল, তাই না? হ্যাঁ 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 এটা 6 না 7 এ ছিল। আমার তো অনেক বছর আগে ছিল। অনুপাতের আঙ্কিক নিয়ম, ওই আঙ্কিক নিয়ম মানে ঐহিক নিয়মের অঙ্ক তো জানোই। ঐহিক নিয়মের অঙ্ক যায় না, উপর থেকে ওই যে কীভাবে লিখেছে, আরে ওই যে দাঁড়া, 100 জনে করলে এরকম হয়, 1 জনে করলে কত হ্যাঁ হয়, হ্যাঁ 200 হ্যাঁ জনে হ্যাঁ করলে হ্যাঁ কত। হ্যাঁ রাইট, আগে একজনে কমটাতে বের করে নিয়ে এসে তারপরে আবার বাড়াতে হয়, তাই তো? হ্যাঁ 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 100 জন 10 দিন কাজ করলে এত কাজ করে, তাহলে একজন 10 দিন কাজ করলে কত কাজ করবে, আবার 50 জন কাজ করলে কত কাজ করবে, এরকমভাবে আগে ঐখিক নিয়মে নিয়ে আসা হয়। তো সেই ঐখিক নিয়মের সঙ্গে অনুপাতের ব্যাপারটাও জুড়ে আছে, যে একজনের যদি কমছে তাহলে বাকি 2 জনেরও কমবে। বা চন্দ্রনাথের হিসাব অনুযায়ী, চন্দ্রনাথ যেহেতু এই স্কুলের মধ্যে সর্বা সবথেকে বেশি মেধাবী ট্যালেন্টেড, তাই চন্দ্রনাথ ধরে নিয়েছে যে আমার যদি এরকম রেজাল্ট হয় কমের দিকে, তাহলে মানে আমার যদি 525 যদি নিচে পাই, তাহলে বাকিরা এই রকম পাবে। 2 জন ফেল করবে, অমিয় আর শ্যামা, আর হচ্ছে গল্পকথক নরু কোন ডিভিশনে পাস করবে? থার্ড ডিভিশনে পাস করবে। আর ও যদি 525-এর উপরে পায়, তাহলে এইভাবে আস্তে আস্তে অনেকেই তার অনুপাতে রেজাল্ট করবে, মানে বাড়বে। অমিয় আর শ্যামা বোধহয় ফেল করবে না নাকি? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে অনুপাতের আঙ্কিক নিয়ম। অর্থাৎ সেই নিয়মে যদি কষা হয় অঙ্ক, তাহলে যার মূল্য যতবার কষে দেখবে, যদি কম হতে থাকে সবারই কম হবে, বেশি হতে থাকে সবারই বেশি হবে, অনুপাতের অঙ্ক। এটাই হচ্ছে চন্দ্রনাথের কথায় দিস ইজ ম্যাথামেটিক্স। তো ইউনিভার্সিটি রেজাল্ট তৈরি করতে গিয়ে সেটাই সে একটা হিসেব নিকেশ করে সিদ্ধান্তে পৌঁছেছিল, এবং দেখা গিয়েছিল প্রায় হুবহু মিলে গিয়েছিল। গল্পকথক
থার্ড ডিভিশনে গেছে। অমিয় শ্যামা তার মানে ফেল হয়েছে। চন্দ্রনাথ 525 পায়নি, তার নিচে পেয়েছে, কম পেয়েছে। তো এই হলো মোটামুটি গল্প। আমার মনে হয় গল্প নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই। কারোর কোথাও কোনো লাইন বা শব্দ নিয়ে কোথাও সমস্যা আছে? আর ইউনিভার্সিটির রেজাল্ট বলতে ওই যে বললাম যে এটা ওই এন্ট্রান্সের কথাই ভেবে রাখো, ধরে রাখো। স্কুলের পরীক্ষা ওটা আলাদা ছিল, তার রেজাল্ট ছিল ওটা আলাদা। তারপরে এরা নিশ্চয়ই পরীক্ষা দিয়েছিল, আর সেই পরীক্ষা দেওয়ার পরে মামার বাড়ি চলে গিয়েছিল আমাদের গল্পকথক নরু বা নরেশ। তারপরে ফিরে আসার পরেই রেজাল্টের কথা শুনেই ফিরে এসছে, তারপরে রেজাল্টটা পেয়েছিল। তো ওটা হচ্ছে ইউনিভার্সিটির রেজাল্ট, তার মানে ওটা এন্ট্রান্সের প্রবেশিকা পরীক্ষার হিসেবে ধরে রাখো। তবে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষার কথা লেখার দরকার নেই, এখানে ইউনিভার্সিটির রেজাল্ট আছে, তো ইউনিভার্সিটির রেজাল্টের কথাই লেখো। এবার বলো, কারোর কোনো জায়গাতে কোথাও বুঝতে অসুবিধা আছে? কোনো লাইন, কোনো শব্দ, কোনো জায়গায় কোথাও? স্যার কালপুরুষের সঙ্গে কেন তুলনা করা হয়েছে, মানে চরিত্র এই জায়গাটা একটা তো বললাম যে শারীরিক গঠন। কালপুরুষ যে নক্ষত্রমণ্ডলী, তাকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে জুড়ে দিই তাহলে তো একটা শিকারী মানুষের মতো। আর শিকারী মানুষ তো তালপাতার সেপাই হবে না, ফুঁ দিলে উড়ে যাবে তা না, চেহারা হবে বাহুবলীর মতো, গাট্টা গোট্টা একটা ছোটো বাহুবলী, বুঝতে পারলি তো? শিকার করতে যাচ্ছে না, তো কোমরে তলোয়ার। একটা শিকারী মানুষ কেমন হয়? বেশ বলিষ্ঠ, একবারে ক্ষত্রিয়ের মতো। তার মানে শিরা উপশিরা সব যেন প্রকট হবে। আর ওই কালপুরুষ নক্ষত্রের মতো শিকারীর মতো বলিষ্ঠকায় চেহারা ছিল না, মোটা নাক, ত্রিশূল চিহ্ন ফুটে উঠছে শিরায়, নাক স্ফীত হয়ে উঠছে। এগুলো হাতের যে কি বলবো শিরাগুলো এক একজনের আছে, যে অল্প বয়সীও দেখবে পুরো একবারে মাসেলওয়ালার চেহারা, বুঝলো তো, পেশিওয়ালা চেহারা। ওই হাতের একদম শিরাগুলো বোঝা যায়, দেখে মনে হয় কি একটা বলিষ্ঠকায় চেহারা। যেমন লম্বা তেমনি একবারে গাট্টা গোট্টা, স্বাস্থ্য একবারে। তো এই যে বলিষ্ঠ বাইরের যে আকৃতি, বহিরাকৃতি কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনীয়। আর চরিত্রগত দিক থেকে তো বলাই হয়েছে দৃঢ়তা, দৃঢ়চেতা, জেদ, হ্যাঁ, অনমনীয় মনোবল, একাগ্রতা, নিষ্ঠা, কোনো কিছুকে পরোয়া করি না, কারোর কাছে মাথা নত করি না। শিকারী মানুষ যেরকম হয় কালপুরুষ নক্ষত্র এরকম পুরো চারিত্রিক বৈশিষ্ট্য আর বহিরাকৃতির সঙ্গে তুলনা করা হয়েছে ওই নক্ষত্রের সাথে, মানে কালপুরুষের সাথে। আর এই যদি কালপুরুষ নক্ষত্র হয় তাহলে চন্দ্রনাথ কালপুরুষ নক্ষত্র, আর হিরু কোন নক্ষত্রের সঙ্গে তুলনীয়? শুকতারা। শুকতারা কী করে? সেই যে ভোরের বেলায় যখন রাত শেষ হচ্ছে সেই সময় তো কোন আকাশে? পশ্চিম আকাশে তো। শুকতারা ভোরের দিকে পশ্চিম আকাশে দেখা যায় তো। হ্যাঁ স্যার। কি পূর্ব আকাশে? না স্যার, পূর্বে না। শুকতারা ভোরের সময় কোন আকাশে দেখা যায়? পূর্ব। মা, আমার তো এখনো মাথায় ঢুকে আছে পশ্চিম আকাশে সম্ভবত, কিন্তু আমার মাথায় থাকে না, পড়াশোনা বেশি ভালো পারি না। বাকিরা কি বলছো? পূর্ব আকাশে? স্যার পশ্চিম আকাশে তো মনে হচ্ছে। আরে মোবাইল আছে তো, আমাদের বন্ধু আছে তো, বড় বন্ধু গুগল, দেখে না, ঝট করে টাইপ করো যে কেউ। হ্যাঁ, কি অবস্থা, হাতের কাছে সব সমাধান আছে। তাদের দেখো যে ভোরের আকাশে কোন দিকে দেখা যায়? ভোর রাতে পূর্ব আকাশে দেখা যায়। দেখে নিলে। আর তাহলে শুকতারা লিখছে, শুকতারা সন্ধ্যায় পশ্চিম আকাশে, ও আচ্ছা, সন্ধ্যা তারা রূপে, এবং ভোর রাতে পূর্ব আকাশে। তাহলে আমি উল্টো বলেছি। হ্যাঁ, ঠিক। তাহলে সন্ধ্যা তারা, শুকতারা ভোরের আকাশে দেখা যাচ্ছে পূর্ব দিকে, আর সন্ধেবেলা দেখা যাচ্ছে পশ্চিম আকাশে। আমি উল্টে ফেলেছি। তাহলে এই যে পূর্ব আকাশে ভোরের দিকে যে শুকতারা জাজ্জল্যমান, কিন্তু সেই শুকতারার মধ্যে দীপ্তিটা কম, জ্যোতিটা কম, তবে স্নিগ্ধতা বেশি। তার মানে একটা স্নিগ্ধতা
যার মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনাথের মধ্যে নয় নিশ্চয়ই, কার মধ্যে? হিরুর মধ্যে। আবার শান্ত শিষ্ট শুকতারার মতো স্নিগ্ধ, কত আন্তরিক, কত বিনম্র। তাই এর সঙ্গে তুলনা করা হয়েছে নক্ষত্রমণ্ডলী কালপুরুষের সাথে, আর হিরুকে তুলনা করা হয়েছে শুকতারার সাথে। আর কারো কোনো প্রশ্ন? নাই। আমাদের সিলেবাসের আর কি বাকি আছে? গানটা বাকি আছে, আমি তোমাদের দেখতে বলেছিলাম। গার্লসের স্যার আমাদের তো আছে। গার্লসের গান বাকি আছে। গান বলতে নজরুলের ভাঙার গান, ওটা আছে তোমাদের সিলেবাসে? নাই? চাও পড়ে দেবো। কী রে বাবা, দেখো নি? তোমাদের কি সিলেবাস দেয়নি? স্যার আমি তো মার্গারিতে পড়ি, ওখানে তো আছে। তো মার্গারেটে আছে, গার্লসে নাই? না স্যার, গার্লসে নেই। প্রণবানন্দতে আছে জানি, প্রণবানন্দের পরীক্ষা আছে। আর বয়েজে তো পরীক্ষা হবেই না, এমসিকিউগুলো সলভ করলেই হয়ে যাবে। তাহলে ভাঙার গানটা বুঝিয়ে দেবো, সে তো ঠিকই আছে। আর মার্গারেটে পরীক্ষা কবে? পরীক্ষা নেবে না? জানি না। বলেনি এখনো কিছু। বলেইনি, পড়তে থাকো। আর চন্দ্রনাথ না, চন্দ্রনাথ তো মোটামুটি হয়ে গেল আলোচনা, তোমরা এমসিকিউগুলো রেডি করো। আর হচ্ছে ভাঙার গানটা হয়ে যাবে একদিনই, আর একটা ক্লাস মাঝখানে নিয়ে নেবো, হয়ে যাবে। আর তোমাদের ওই স্বর্ণবর্ণিত লাইন ধরে আলোচনা চলছেই, আশা করা যায় ফার্স্ট উইকের আগেই শেষ করে দেবো। স্যার আমাদের ব্রড কোশ্চেন লাগবে না, শুধু এমসিকিউই হবে 50 তে। তো ব্রড কোশ্চেনের উপরে এখন আর জোর দিতে হবে না, শুধু এমসিকিউ আর এসিকিউগুলো পড়ো। এসিকিউগুলো পড়লেও এমসিকিউর থেকে উত্তর হয়ে যাবে, মানে শর্টগুলোর উপরে জোর দাও। তার মানে যখন পড়বে বই ধরে, অনলাইনে অপশন ক্লিক করে যখন বই ধরে ধরে পড়বে না, তখন হাতের কাছে পেন থাকবে বা পেন্সিল থাকবে, ওগুলোকেই রাউন্ড করো বা ব্র্যাকেটে রাখো, শর্ট কোশ্চেনগুলো ওগুলোকেই বারবার বারবার ধরে দেখো। তাহলে যেহেতু 4টে অপশান থাকবে, একটা যে মোটামুটি একটা আই সেটিং হয়ে থাকলে কী হবে, দেখেই বুঝতে পারবে যে কোন উত্তরটা হবে আর কোন উত্তরটা হবে না। তাহলে আজকের এই পর্যন্ত থাকুক, 12টার আগেই শেষ হয়ে গেল। কি মজা, তাড়াতাড়ি ঘুমাতে পারবে বা একটু বেশিক্ষণ মোবাইল দেখতে পারবে। ঠিক আছে, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, টাটা, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।